আজকে উপস্থিত মিস্টার সার্জিস এবং আমার সিনিয়র অফিসার প্রায় 400-500 সদস্য, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা এবং অন্যরা, আসসালামু আলাইকুম। জীবনে আমরা কখনো মনে করি নাই যে আমাদের রাজনৈতিক মঞ্চ বা আমরা কোনো একটা মঞ্চ খুঁজে পাবো। আমরা যারা রিটায়ার করেছি, রিটায়ার করার পর আমরা দেশ নিয়ে আমরা সবসময় চিন্তা করতাম। আর সেনাবাহিনীতে আমরা যারা জয়েন করেছি তারা 17, 18, 19 বছরের মধ্যেই জয়েন করেছি। জয়েন করাটা আমরা দেশের কারণেই জয়েন করেছি, অন্য কোনো কারণ ছিল না। যেমন আমি 1987 সালের 14ই জুলাই যখন বিএমএতে ঢুকি, তখন আমার চোখে একটাই স্বপ্ন, বাংলাদেশ। এবং তখন বাংলাদেশের বয়স মাত্র 16-17 বছর, জেনারেল এরশাদ ক্ষমতায়। আমরা মনে করছি দেশে নেতা হতে হবে, এরশাদের মতো নেতা হতে হবে, জেনারেল জিয়ার মতো নেতা হতে হবে। জেনারেল জিয়া সেনাবাহিনীর অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সম্মানিত আদরের একটা নাম, মেজর জিয়া। তিনি 71 সালে বলেছিলেন, উই রিভল্ট ইজ দি পাওয়ার। এই পাওয়াই আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এমন রাজনীতিকরণ হয়েছে বাংলাদেশে গত 16 বছর। সেই মেজর জিয়া, প্রেসিডেন্ট জিয়াকেও শুনতে হয়েছে 400 টাকার মেজর। সেই বাংলাদেশ থেকে আজকে আমরা উত্তরণ পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করতাম যে এই বাংলাদেশ মনে হয় এরকমই চলবে, এই মহিলাদের হাত ধরে বাংলাদেশ চলতে থাকবে, এই লুটপাট চলতে থাকবে। কখনো মনে হয় আমরা ইনসাফ দেখতে পাবো না, ন্যায় বিচার দেখতে পাবো না, আলো দেখতে পাবো না। কিন্তু সেটা চলে আসছে, অবিশ্বাস্য। আমার সেনাবাহিনীতে চাকরি করার কারণে আমরা মিলিটারি হিস্ট্রির সাথে খুবই পরিচিত, মিলিটারি হিস্ট্রি এবং ইসলামিক হিস্ট্রি। আমি কোন হিস্ট্রিতে বাংলাদেশের বিপ্লব আমি এরকম দেখিনি কোথাও। শুধুমাত্র ছাত্ররা, নিরস্ত্র, যাদের কোনো মোটিভেশন নাই, ট্রেনিং নাই, যাদের তখন তেমন একটা একদফা ছিল না, যারা ইনসাফ চেয়েছিল, যে ইনসাফটা ছিল তাদের জন্য বেশি। কোটা, কিভাবে কোটা দেশটাকে ধ্বংস করে দিচ্ছিল এটা আমরা বুঝতে পারি নাই। আমরা তো তখন চাকরিতে ব্যস্ত, কিন্তু স্টুডেন্টরা ঠিকই বুঝতে পেরেছে কোটা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। সেই কোটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। পৃথিবীর সবচেয়ে নৃশংস ফ্যাসিস্টের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। বিপ্লব এত ফ্যাসিস্ট ছিল না, কারণ সে তার জনগণের বিরুদ্ধে কখনো অস্ত্র ধরে নাই, হিটলার মুসলিম। কিন্তু এই ঘৃণিত নাম হাসিনা আমাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে মেরে ফেলেছে। আমার সেনাবাহিনীতে আমার চাকরি এবং সব মিলিয়ে আমার মেয়ে এখন আর্মিতে, আমার মেয়ে ক্যাপ্টেন। ও 3 তারিখে ও সিএমডিতে আছে। ও বেরোয় আমাকে ফোন দিল যে বাবা উই রিভল্ট। আমি বলি কেমনে? বলে সেনাপ্রধানের সামনে আমরা বলেছি যে আমরা ছাত্র ভাইদের বুকে গুলি করবো না। উই ক্যানট ডু দ্যাট। বলছি তোমরা, বলে যে মেজর বিলো উই স্টুড স্ট্যান্ড। আমরা বলেছি যে আমরা এটা পারবো না, আমাদের দ্বারা সম্ভব না। এই সিগন্যালটা যেদিন আমরা পেলাম সেদিনই বুঝতে পারলাম যে আল্লাহর রহমত চলে এসেছে এবং রাস্তায় হাজার হাজার লাখে লাখে ছাত্র জনতা, যাদেরকে আমরা আবাবিল পাখির সাথে তুলনা করতে পারি। আমার কাছে মনে হয় একটা আবাবিল পাখি। অবিশ্বাস্য ঘটনা। 5 তারিখ হয়ে গেছে, 3 দিন সরকার ছিল না। আমরা মনে করেছিলাম এটা একটা বিপ্লবী সরকার হবে, কিন্তু সেটা হয় না।
তখন থেকেই কিন্তু সাফল্যগুলো হাইজ্যাক হওয়া শুরু হয়েছে। আমরা জানি যে আমাদের সীমান্তে ভারত পাশের দেশ, বিশাল দেশ, এবং আমরা কম বেশি খুবই জানি। আমরা যারা মিডিয়ায় চাকরি করেছি আমরা জানি যে আমাদের বন্ধুত্বের নামে কি পরিমাণ দাসত্ব, কি পরিমাণ প্রতিহিংসা, কি পরিমাণ ইসলামোফোবিয়া তারা বহন করে, এবং আমাদেরকে তারা এমনভাবে বাঁচাচ্ছে এবং আমাদেরকে এই ফ্যাসিস্ট হাসিনার মাধ্যমে আমাদেরকে পুরো দাসে পরিণত করে ফেলেছিল। এবং আর 3টা মাস যদিও অপেক্ষা করতো, আমি জানি না স্টুডেন্টরা এখন জানেন, তখন হয়তো জানতেন না, আর 3 মাস পর ইন্ডিয়ান ট্রুপস আমাদের মধ্যে ঢুকতো, তারা আমাদের ভিতরে চলাচল করতো, সমস্ত আর্মামেন্ট তারা নিয়ে যেত সেই অরুণাচলের দিকে, সেই মণিপুরের দিকে। বাংলাদেশ কিন্তু তাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কান্ট্রি ফর মিলিটারি রিজন। আমরা ওই পর্যায়ে আর হাসিনা আমাদেরকে নিয়ে গেছিল। ছাত্ররা আল্লাহ রশিদ রহমত, আমি আবাবিল পাখি এই জন্যই বলি ছাত্রদেরকে, ছাত্রীদেরকে, ওদের সরলতা, কান্না আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা বাক স্বাধীনতা পেয়েছি, এর চাইতে আর বড় কিছু নাই। আমরা আজকে সরকারকে অনেক সমালোচনা করি, কিন্তু একবারও ভাবি না যে আমি তো কথাই বলতে পারতাম না। সামান্য একটা এসপি গাড়ি দেখলে আমরা ভয় পেতাম, ডিবির গাড়ি দেখলে আমরা ভয় পেতাম না। তো আমাদের এখন অনেক দায়িত্ব। ছাত্ররা যে কাজটা করে দিচ্ছে, জনতা, ছাত্র এবং সেনাবাহিনী 3 তারিখ পর বা 3 তারিখ থেকে সেটা আগায় নেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের রাজনীতি করতে হবে, ভালো রাজনীতি করতে হবে, আর সবসময় মনে রাখতে হবে খারাপটাকে বিক্রি করতে গেলে ভালোটা দিয়েই করতে হবে, এবং গণতন্ত্রকে গণতন্ত্র দিয়েই কিন্তু কাউন্টার করতে হবে। আমরা এখন দেখতে পাচ্ছি আশেপাশে গণতন্ত্র পচা ডাস্টবিন, যাকে ধরেছি তার গা থেকে গন্ধ আসতেছে। এই বিএনপিকে আমরা কতই না ভালো জানতাম সেনা সদস্য হিসাবে, কিন্তু এখন কি দেখতে পাচ্ছি তাদের কথাবার্তা টোটালি 180 ডিগ্রি। তারাও ফ্যাসিস্টের দোসরের মতো কথা বলছে, ইন্ডিয়ার একটা লেসপেন্সারের মতো তারা কথা বলতেছে, এটা আমরা আশা করি না। এবং আমাদের যতগুলো পার্টি, আমাকেও দেখেছে 2-3টা পার্টি, আমার একটাও পছন্দ হয় না। যখনই আমি দেখছি এই ছাত্র এবং বৈষম্যবৃদ্ধি এবং একটা দল হিসাবে পরিণত হচ্ছে, আমার বিবেক বলেছে যে টাইম কিন্তু চলে আসছে, আমাদেরকে রাজনীতিতে নামার সময় চলে আসছে। তো ভাইরা, আমরা সারা বাংলাদেশ রিপ্রেজেন্ট করি, আমরা আর্মিতে চাকরি করার পরে সারা বাংলাদেশ দেখেছি। আমি ব্যক্তিগতভাবে খুব দুর্গম রিমোট এলাকার একজন বাসিন্দা। আমার বাড়ি পাথরঘাটা, বরগুনা জেলার শেষ উপজেলা, সাগরপাড়ের লোক আমি। প্রতি বছর সিডর, আয়লা, মহাসেন এমন কিছু নাই যে আমরা ফেস না করি, আমরা যোদ্ধা। এবং আমরা যারা সামনে আমরা আছি, আমরা আপনাদেরকে একটা মেসেজ আমরা দিতে পারি এইভাবে যে আপনারাও জেনজে, আমরাও জেনজে এইভাবে, কারণ আমরা রিটায়ার করলেও আমরা নবীন, আমরা তরুণ, আমরা পচে যাই না, আমরা কেউই রাজনীতি করি না, আমরা সবাই ফ্রেশ। আমরা রাজনীতি করব নির্বাচনের জন্য, লোকাল নির্বাচন আমরা আগে চেয়েছি, আশা করি এটা যদি করতে পারি আমাদের প্রথম বিজয় হবে। প্রোক্লেমেশন হয় না, প্রোক্লেমেশন হতে হবে এবং সংবিধান পরিবর্তন করতেই হবে, নাহলে আমরা কোনোভাবে পাইতে পারবো না। এবং ভারতের কোনো স্পেস আমরা দিব না, দিতে পারি না। এটাই আমাদের দেশপ্রেম, এটাই আমাদের স্বাধীনত্ব, ইন্ডিয়া। তো এই হলো আমাদের ঐতিহ্য, এই শক্তিকে আমরা